প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো চুলের অ্যান্টি এইজিং নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। ম্যাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে এবং সেই সাথে এনটিভি দর্শককে। ম্যাম, চুলের অ্যান্টি এইজিং বলতে কি বোঝায় এবং এক্ষেত্রে কি ঘটে? এইজিং প্রসেস পুরো শরীরেই হয়, আমাদের বডি এবং মাইন্ডে, এবং সেই সাথে হয় আমাদের হেয়ার এবং হেয়ারের যে স্কিন সেটিকে আমরা স্ক্যাল্প বলি। আর দর্শকরা শুনে হয়তো অবাক হবে, এই স্ক্যাল্প এইজিং বা হেয়ার এইজিং এতটাই ফাস্ট, এটি আমাদের বডির স্কিনের থেকে 12 গুণ এবং আমাদের ফেসের স্কিনের থেকে 6 গুণ বেশি। আচ্ছা, অনেকেই ভাবে যে স্ক্যাল্প এইজিং বা হেয়ার এইজিং মানে হচ্ছে চুল পেকে যাওয়া, এটি একটি সাইন। হ্যাঁ, এটি একটি অংশ, কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের পরিবর্তন হয় এই এইজিং প্রসেসে। প্রথমত ডেন্সিটি কমতে থাকে আমাদের ত্বকের, স্ক্যাল্পের, সেই সাথে ডেন্সিটি কমে হেয়ারের। হেয়ার ফলিকল ড্যামেজ হয়ে যায়, স্প্লিট এন্ড দেখা দেয়, হেয়ার হয়ে যায় রাফ, ডাল, আনম্যানেজেবল এবং পরিশেষে হেয়ার লস। স্ক্যাল্প যেহেতু ড্রাই হয়ে যায় সেখানে হয় সেন্সিটিভ স্কিন এবং দেখা যায় যে কোনো কিছুতে স্ক্যাল্প রিয়্যাক্ট করছে, অর্থাৎ স্ক্যাল্প তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারায়, ইমিউনিটি কমে যায়। অ্যান্টি এইজিং বলতে কি বোঝাতে চাইছেন বা কি করণীয় এক্ষেত্রে? অ্যান্টি এইজিং এর আগে আমি যদি বলি যে কি কি ফ্যাক্টর ইনভলভ হচ্ছে আমাদের এইজিং প্রসেসটাতে, মানে আমাদের হেয়ারে, সেক্ষেত্রে প্রথমে এইজিং যেহেতু আসছে বয়স, যখন বয়স বাড়ে তখন আমাদের ক্যাটালেজ নামক এক ধরনের এনজাইম শরীরে কমতে থাকে, যেটি করে কি আমাদের যে ন্যাচারাল ব্লিচিং আছে সেটিকে ধরে রাখে, মানে ব্লিচিংটাকে বাড়াতে দেয় না। কিন্তু যখন এই বয়সের সাথে ক্যাটালেজ কমতে থাকে তখন দেখা যায় যে ব্লিচিংটা বাড়তে থাকে এবং দেখা দেয় গ্রে হেয়ার। এরপরে আসছে হরমোনাল চেঞ্জ। হরমোনাল চেঞ্জের মাধ্যমে আমাদের বডির, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ডাইহাইড্রোটেস্টোস্টেরন বেড়ে যায়। এর ফলে কিন্তু হেয়ার থিনিং এবং পরিশেষে দেখা দেয় মেল এবং ফিমেল প্যাটার্ন বল্ডনেস। এরপরে আসছে যে স্ক্যাল্পের যে কোলাজেন এবং ইলাস্টিন কমে যায়। কোলাজেন আর ইলাস্টিন যখন কমে যায় তখন তার দৃঢ়তা হারায় স্ক্যাল্প, এবং সেই সাথে আমাদের যে ফলিকলকে ধরে রাখার ক্ষমতাও হারায়, এবং চুলের গোড়া, আমরা যে বলি না মজবুত শক্ত চুলের গোড়া, সেটি স্ট্রেংথ হারিয়ে দুর্বল হয়ে যায়। এরপরেও আমাদের স্ক্যাল্পে যে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে সেটির প্রোডাকশন কমে যায়, এর ফলে স্ক্যাল্প ড্রাই এবং ইরিটেট এবং ফ্লেকি হয়ে থাকে। এছাড়াও আরও অনেক কিছু পরিবর্তন আসে, সেগুলোর মধ্যে একটি শুরুতেই যেটি বলেছি আমাদের কালারের পরিবর্তন। যেহেতু মেলানিন আমাদেরকে কিন্তু চুলের ময়েশ্চার রিটেন করতেও হেল্প করে এবং চুলকে একটা লাস্টারাস ইফেক্ট দেয়। তো মেলানিন যখন কমে যায় তখন চুলগুলো পুওর এবং উইক হয়ে যায়। আর বয়স বাড়ার সাথে সাথে তো আমাদের বিভিন্ন ডিজিজ আছে, কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, থাইরয়েড ইস্যু এবং ব্লাড সার্কুলেশনও পুওর হয়ে যায়। ফলে যে অক্সিজেন, নিউট্রিয়েন্ট এগুলো আমাদের ফলিকল বা চুলের গোড়ায় পৌঁছতে পারে না, সো এজিং প্রসেসটা তখন ফাস্ট হয়ে যায়। আচ্ছা, তো এক্ষেত্রে কি করণীয় আছে? আমরা যদি প্রথমে একেবারেই ঘর থেকেই যদি শুরু করি, যে আমরা বাড়িতে কি করতে পারি, চিকিৎসকের কাছে তো আমরা একেবারে হয়তো শেষ পর্যায়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে হেয়ার রুটিনটাকে একটু অ্যাডপ্ট করতে হবে। মানে আমি যখন ডিসক্রাইব করব যে কি কি ভুলে আমরা চুলের ক্ষতি করছি, আমরা অবাক হব যে একটু কারেকশনের মাধ্যমে কিন্তু আমরা ড্যামেজগুলোকে প্রিভেন্ট করতে পারি। যেমন প্রথমেই আসে যে ওভার ওয়াশিং। সেক্ষেত্রে আমরা যে পানি ব্যবহার করছি সেই পানি হয় খুব বেশি ঠান্ডা অথবা খুব বেশি গরম, যা চুলের জন্য অনুকূল না। চুলের কিউটিকলকে ড্যামেজ করছে, চুলের পোরকে ওপেন করছে। এবং আমরা যে ক্লিনজার অর্থাৎ শ্যাম্পু ব্যবহার করছি সেটি বেশি পরিমাণ ব্যবহার করছি, ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছি এবং বারবার ব্যবহার করছি, রিপিটেডলি ব্যবহার করছি। তো সেক্ষেত্রে আমরা শ্যাম্পুর ক্ষেত্রে আমরা বুঝে ব্যবহার করব। যেমন আমরা ডার্মাটোলজিস্টে বলে থাকি যাদের স্ক্যাল্প খুব অয়েলি, কারণ স্ক্যাল্পও দু ধরনের, ড্রাই এবং অয়েলি। যাদের স্ক্যাল্প খুব অয়েলি তারা হয়তো রেগুলার শ্যাম্পু ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে শুধু স্ক্যাল্পে কনসেন্ট্রেট করবে, শ্যাফটে কিন্তু ইউজ করার দরকার নেই। আর শ্যাম্পুটি হতে হবে জেন্টেল, হার্শ না।
এটি গেল আমাদের ক্লেন্সার এবং ওয়াটারের কথা। এরপরে যখন আমরা চুলটাকে ড্রাই করতে যাই, আমরা টাওয়েল দিয়ে রাফলি সেটাকে ড্রাই করে ফেলি। এতে আমাদের খুব জেন্টেল হতে হবে। আমরা যখন ভেজা চুলটাকে একটু টাওয়েল পেঁচিয়ে কিছুক্ষণ রাখবো, আমাদের চুলের যে পোরসটা আছে, পোরগুলো না সিলড হবে, ময়েশ্চারটাকে লক করবে, কারণ চুলের ময়েশ্চার রিটেন কিন্তু খুব জরুরি। এছাড়াও আমরা খুব দেখা যায় যে হিট মোডে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুল ব্লো ড্রাই করে থাকি বা শুকিয়ে থাকি। ফ্যানের বাতাস আর আমরা যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করি, সেটা 6 ইঞ্চি দূর থেকে কোল্ড মোডে ব্যবহার করব। এরপরে আসছি চিরুনির ব্যাপারে। ভেজা চুলে আমরা চিরুনি ব্যবহার করি এবং চিকন, আমরা যেটাকে বলি যে একটু হোয়াইট বোর্ড এবং উডেন কম আমাদের চুলের জন্য ভালো হবে, কারণ প্লাস্টিকের যেগুলো সেগুলো আমাদের স্ক্যাল্প এবং হেয়ার দুটোকেই ইনজুর করে ফেলে। এটি আমাদের গেল দৈনন্দিন হেয়ার কেয়ার। আর কন্ডিশনার অনেক সময় স্কিপ করে ফেলি। শ্যাম্পুর ক্ষেত্রে যেমন আমরা স্ক্যাল্পকে ফোকাস করব, কন্ডিশনারের ক্ষেত্রে আমরা ফোকাস করব হেয়ার শ্যাফটকে। আর চুল যখন একটু ভেজা ভেজা থাকবে, তখনই আমরা কোনো একটা সেরাম অ্যাপ্লাই করব। সেরাম অ্যাপ্লাই করলে আমাদের, এবং সেরামের টিপ পর্যন্ত, হেয়ারের শ্যাফট থেকে টিপ পর্যন্ত, তাহলে এটি আমাদের ময়েশ্চারকেও রিটেন করবে, এটি আমাদের চুলকে রাখবে প্রোটেক্টে, সেটি এনভায়রনমেন্টাল বলুন বা যে কোনো ধরনের স্ট্রেসর থেকে। অনেকের তো ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার, এই প্রবলেমটি এখন আমরা অনেক বেশি দেখি, কারণ আমরা এখন অনেক বেশি কেমিক্যালস, হিটস, কার্লস অ্যান্ড অনেক কিছু আসলে করে থাকি। তো এই ফ্রিজি হেয়ার কিভাবে আসলে ম্যানেজ করা যায় বা ম্যানেজেবল করা যায়, সেটি যদি একটু জানাতেন। আমাদের স্ক্যাল্প যেমন দু ধরনের, একটি হচ্ছে ড্রাই, একটি হচ্ছে অয়েলি। ড্রাই হেয়ারই স্ক্যাল্পে শুধু ফ্রিজি হেয়ার থাকে না, অয়েলি স্ক্যাল্পেও দেখা যায় যে স্ক্যাল্প অয়েলি হেয়ার কিন্তু ভীষণ ফ্রিজি এবং আনম্যানেজেবল। সেক্ষেত্রে আমি সাধারণত এখানে স্যান্ডউইচ মেথড অ্যাপ্লাই করতে বলি। অয়েল ম্যাসাজ আমরা অবশ্যই করব। যদি সময় না থাকে, আমরা শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করব হেয়ার শ্যাফটে, শ্যাম্পু ব্যবহার করব এবং হাইড্রেটিং শ্যাম্পু, আর শ্যাম্পুর শেষে আমরা হেয়ার মাস্ক হেয়ার স্ক্যাল্প থেকে হেয়ার শ্যাফটের টিপ পর্যন্ত ব্যবহার করব। এভাবে যদি ব্যবহার করি, তাহলে আমাদের ফ্রিজি হেয়ারটা অনেকখানি কন্ট্রোলে থাকে। আর অয়েল ম্যাসাজের ক্ষেত্রে আমি যেটি বলবো যে কোকোনাট অয়েল কিন্তু লিনিয়ার চেন, খুবই লাইট ওয়েট। তা আমরা অনেক সময় তেল দিয়ে বারবার শ্যাম্পু করি, দেখা যায় যে 3-4 বার রিন্স করে ফেলি। তো সেক্ষেত্রে একবার বা ম্যাক্সিমাম 2 বার। আর শ্যাম্পুর টেকনিকটাও ফ্রিজি হেয়ারের ক্ষেত্রে হচ্ছে ব্যাক থেকে ফ্রন্টে, প্রথমে ব্যাকের হেয়ারে শ্যাম্পু করে তারপরে সামনের ফ্রন্টে আমরা ব্যবহার করব শ্যাম্পু। আচ্ছা, তো বর্তমান সময়ে এই যে আমরা এক্সেসিভ কালার এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টেকনিকগুলো ব্যবহার করছি, আপনার কি মনে হয় যে এটি তো অনেকের ক্ষেত্রে করতে হয়, হয়তো তার প্রফেশনের কারণে বা বিভিন্ন কারণে করতে হচ্ছে, তো তাদের জন্য কোনো বিশেষ টিপস বা পরামর্শ আছে কিনা? চুলের কালারের ক্ষেত্রে যখন প্রিম্যাচুর গ্রে হেয়ার হয়, আমি সবসময় বলি যে একটু ন্যাচারাল মেহেদি, হেনা অ্যাপ্লাই করতে, এবং এর সাথে কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড না করে আমরা কফি, ইয়োগার্ট এগুলো করলে একটু মাস্কিংটা ভালো হয়। আর যারা প্রফেশনাল ক্ষেত্রে একটু কালার করতে চায়, সেক্ষেত্রে তারা অ্যামোনিয়া ফ্রি কালার করবে, কারণ এই কালারের অনেক ধরনের সাইড ইফেক্ট নিয়ে আমাদের পেশেন্টরা আসে, যে স্ক্যাল্প এজিংও ফাস্ট হয় এবং স্ক্যাল্পের সাথে আমাদের ফেসের স্কিনও কিন্তু কানেকশন আছে। দেখা যায় যে স্ক্যাল্প এজিংয়ে স্ক্যাল্প ড্রাই হচ্ছে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট ডার্মাটাইটিস, এবং সেই সাথে ফোরহেডে রিঙ্কেলও নিয়ে আসছে এবং ফোরহেডে পিগমেন্টেশনে নিয়ে আসছে। এবং এই পিগমেন্টেশনটা আস্তে আস্তে নামতে থাকে, আর পেশেন্টের চিক, নোজ এদিকেও আসতে থাকে। তো এক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান হতে হবে। আর কালারের পরে একটু কালার প্রোটেক্টর শ্যাম্পু ব্যবহার করবে, আর হেয়ারকে কেয়ার দেবে, হেয়ারকে প্রতি জেন্টাল থাকতে হবে, রুটিনগুলো একটু ফলো করবে। আর অনেক সময় কালারের পরে কিছু কালার প্রোটেক্টর শ্যাম্পু যেমন আছে, সেরামও আছে, সেটি হচ্ছে টনিকও থাকে, সেরামও থাকে। টনিকে সাধারণত পেপটাইড, হাইলোনিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পেপটাইড হচ্ছে আমাদের যে বন্ডগুলো থাকে সেগুলোকে রিস্ট্রাকচার দেয়, অর্থাৎ রিস্টোর করে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের যে ড্যামেজ হচ্ছে এই অক্সিডেটিভ স্ট্রেসটাকে নিউট্রালাইজ করে। আর হাইলোনিক অ্যাসিড ময়েশ্চারটাকে রিটেইন করে। তো এগুলোর কম্বিনেশনে আমরা যখন টনিক ব্যবহার করব, আমাদের স্ক্যাল্প এবং ফলিকল সুরক্ষিত থাকবে, তখন হয়তো আমরা একটু হেয়ার স্টাইলিং করব। আর একটু আগে যেটি সেরামের কথা বলেছি, আমরা যদি সেরাম ব্যবহার করি তাহলে আমাদের শ্যাফটও থাকবে প্রোটেক্টেড এবং সুরক্ষিত। আপনাদের কাছে যদি রোগীরা আসে যে অনেকেই হয়তো বাসায় যত্ন করতে পারছেন না বা বুঝছেন না কি করবেন, সেক্ষেত্রে আসলে কিওর করবার কোনো উপায় আছে কিনা বা প্রিভেন্টিভ কোনো মেথড আছে কিনা একটু জানাবেন। আমরা পেশেন্টকে হেয়ার অ্যানালাইসিস করে তাকে লাইফস্টাইল মডিফিকেশন বলি, মানে এটি সবার আগে হেয়ার ফ্রেন্ডলি ফুড, তার স্লিপটা প্রপার কিনা,
আর ফুডের একটা বিশাল ভূমিকা আছে। মানে আমার চুল কিন্তু একটা ডায়াগনস্টিক টুলের মতো, চুল দেখে বুঝতে পারি যে আমার নিউট্রিশনাল এবং হাইড্রেশন স্ট্যাটাস কি। তো প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, হাইড্রেটেড থাকতে হবে, কারণ হাইড্রেশন এবং নিউট্রিশন আমাদের পুরো বডির ডিমান্ড মিটিয়ে সবশেষে যায় চুলে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু এক্সট্রা কশাস হতে হবে এক্ষেত্রে। আমরা সাধারণত হেয়ার ফ্রেন্ডলি ফুডগুলো সাজেস্ট করে থাকি, এবং যে ফুডগুলো আমাদের চারপাশেই আছে, যেমন ডালে আছে অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এখানে ফোলেট, জিঙ্ক, যেগুলো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমাদের চুলের পুষ্টি যোগায়, শক্তি যোগায়। কারণ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেই আমাদের হেয়ার লস হয় মেয়েদের ক্ষেত্রে। আরেকটি খাবার যেটি অ্যাভেলেবল সেটি হচ্ছে ডিম। এটাকে আমরা কমপ্লিট ফুড বলি হেয়ারের জন্য, যেখানে আমাদের অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ভাইটামিন এ, কে, সেলেনিয়াম সব কিছুই আছে। এরপরে গ্রিন টি যদি অ্যাভেলেবল না হয়, আমরা হলুদ চা বা আমাদের যে স্পাইসগুলো আছে সেগুলো দিয়ে, তুলসী, এগুলো দিয়ে চা বানাতে পারি, যেটা আমাদেরকে হাইড্রেটেড রাখবে। এরপরে মিষ্টি আলুতে ফাইবার থাকে, কমপ্লেক্স কার্ব থাকে, এবং সেই সাথে আমাদের পুষ্টি যোগায় চুলের, ভাইটামিন এ থাকে, কারণ ভাইটামিন এ কিন্তু চুলের যে টেক্সচার এবং শাইনি হেয়ার স্ট্র্যান্ডের জন্য, মেনটেনের জন্য জরুরি। এরপরে টমেটো, গাজর, যেগুলোকে আমরা বলি পুষ্টিকর খাদ্য, যা আছে সবই আমাদের চুলের জন্য অনেক ভালো। এখন একটু জানাবেন যে আধুনিক কোনো চিকিৎসা কি এখন আছে কিনা চুলের যত্নে? আমাদের এখনকার খুব জনপ্রিয় কিছু চিকিৎসা পদ্ধতি আছে যা আমাদের এজিংকে স্লো করে স্ক্যাল্পের, এবং সেই সাথে যারা আমরা স্টাইলিং পছন্দ করি বা করতে আমরা বাধ্য থাকি সেগুলোকেও প্রোটেক্ট করে। এরকমই হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেশন, পিএপিআরপি, মেসোথেরাপি, এক্সোসোম। এগুলো একটু ব্যাখ্যা দিচ্ছি। গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেশন হচ্ছে পেশেন্টের ব্লাড থেকে সেন্ট্রিফিউজ করে গ্রোথ ফ্যাক্টরটাকে সেপারেট করে সেটাকে আরও ফটো অ্যাক্টিভেটেড করে আমরা স্ক্যাল্পে ইনজেক্ট করে থাকি। এর ফলে নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, কারণ পুয়ার ব্লাড সার্কুলেশনের জন্য তো হেয়ার লস হয়ে যায়, এবং এই গ্রোথ ফ্যাক্টর আমাদের কোলাজেন ইলাস্টিনকে বুস্ট করে। প্ল্যাটিলেট রিচ প্লাজমা, পিএপিআরপি অনেকটা এভাবেও কাজ করে, এবং দুটি ন্যাচারাল। এছাড়াও এক্সোসোম, মেসোথেরাপির মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি। এক্সোসোম হচ্ছে একেবারে আধুনিক, এবং এটি আমাদের স্ক্যাল্পের জন্য জেন্টাল, এবং কয়েকটি সেশনের মাধ্যমে পেশেন্ট একটি ডিজায়ার্ড এফেক্ট পায়। এটি চুল পড়া, চুলের গ্রোথ বৃদ্ধি এবং চুলের কিউটিক্যাল রিপেয়ার সব কিছুতে একটি অসাধারণ ভূমিকা পালন করে। চুলের যে পিআরপি বা স্ক্যাল্পে যেটি করা হয় সেটি সম্পর্কে অনেক শুনেছি, তো সেটি কি কোনোভাবে হেল্প করতে পারে কিনা? প্ল্যাটিলেট রিচ প্লাজমা, যেখানে আমরা পেশেন্টের ভেইন থেকে ব্লাড নেই, তো অনেক সময় পেশেন্টরা বলে কতগুলো ব্লাড, মানে তারা একটু আতঙ্কে থাকে বা ভয়ে থাকে, রিসার্চ করে আসে। তো আমরা বলি যে আপনার যখন ব্লাড ইনভেস্টিগেশনের জন্য যান, সেভাবেই ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়, এবং এটিকে পেইন ফ্রি করার জন্য আমরা নামিং করে রাখি স্ক্যাল্পকে, এবং এইটুকু সময়ের মধ্যে আমরা সেন্ট্রিফিউশন এবং ফটো অ্যাক্টিভেশন করে ফেলি। আর এটি যখন আমাদের বেবি নিডল দিয়ে বা ডার্মা রোলার দিয়ে ইমপ্লিমেন্ট করে থাকি, সেরকম ডিসকমফোর্ট হয় না, আর পেশেন্ট একটি কাঙ্ক্ষিত রেজাল্ট পায়। তবে এই প্ল্যাটিলেট রিচ প্লাজমা ডিপেন্ড করে পেশেন্টের উপরেই তার কতগুলো সেশন লাগবে, এবং যাদের চুলের কোনো ধরনের সমস্যা নেই, মানে হেয়ার লস এক্সপিরিয়েন্স করছে না, তারাও কিন্তু তাদের এজিং প্রিভেন্ট করার জন্য এই কিছুদিন পর বা 2 মাস 3 মাস পর প্ল্যাটিলেট রিচ প্লাজমা, পিএপিআরপি ট্রিটমেন্টটি অ্যাভেল করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমার চুল পড়ে যাচ্ছে, কিভাবে চললে আপনার ডায়েট চলাকালীন সময়ে চুল পড়া থেকে আপনি মুক্ত থাকতে পারবেন? আমরা ডায়েট চলাকালীন সময়ে অনেকেই সর্বপ্রথমেই যে ভুলটি করে থাকি, যে একজন বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত নিজে ডায়েট শুরু করে দিই। আপনার শরীরে যদি বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ডায়েট চলাকালীন সময় হোক কিংবা ডায়েট পরবর্তী সময়ে আপনার চুল পড়া জনিত জটিলতা দেখা দিতে পারে। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার রক্তে হিমোগ্লোবিন, আয়রন বা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে, কিন্তু আপনি এটি না জেনেই ডায়েট করা শুরু করে দেন। আপনি যখন একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তখন কিন্তু বিশেষজ্ঞ অবশ্যই সর্বপ্রথমেই দেখে নেবেন আপনার কি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা শরীরে কি ডেফিসিয়েন্সিগুলো আছে, যেগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বা খাদ্য তালিকায় সংশোধন করতে হবে। এজন্য অবশ্যই নিজের ডায়েট নিজের খাদ্য তালিকায় নিজে তৈরি না করে আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হলেই আপনার ডায়েট চলাকালীন সময়ে যেমন চুল পড়াজনিত সমস্যা হবে না, তেমন
আপনার কিন্তু শারীরিক কোনো জটিলতাও দেখা দিবে না। পরবর্তীতে যে ভুলটি আমরা করে থাকি যে নিজের ওজন 5 কেজি 10 কেজি আমরা খাদ্য তালিকা অন্যজনেরটা ফলো করেই কমিয়ে ফেলি, কিন্তু আমরা আসলে খেয়ালই রাখি না যে আমার খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলো আমি পছন্দ করি বা আমার শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোন খাবারগুলো অন্তর্ভুক্ত করা উচিত। সঠিক খাদ্য তালিকা না মানার ফলে কিন্তু আপনার এই চুল পড়াজনিত সমস্যাগুলো দেখা দিতে পারে। খাদ্য তালিকায় আপনাকে অবশ্যই রাখতে হবে বায়োটিন, বিটা ক্যারোটিন, প্রোটিন জাতীয় খাবার, ওমেগা 3 জাতীয় খাবার, সবুজ শাকসবজি, ফলমূল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এর আদর্শ সমন্বয়। অর্থাৎ খাদ্যের 6টি উপাদানই যদি আপনার খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় জটিলতা। তখনই দেখা দিবে চুল পড়া জনিত সমস্যা কিংবা শারীরিক অন্যান্য সমস্যা। খাদ্য তালিকা থেকে যে পুষ্টির 6টি উপাদান আছে কোনোটি বাদ দেওয়া যাবে না। অনেকের ক্ষেত্রে আমরা দেখি খাদ্য তালিকায় খুব অল্প পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করতে। তারা মনে করেন অল্প পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করলে হয়তোবা তারা খুব দ্রুত ওজন কমাতে পারবেন। যখন আপনি অল্প পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করবেন তার ফলেও কিন্তু আপনার শারীরিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এর অন্যতম কারণ হিসেবেও কিছু কিছু ক্ষেত্রে চুল পড়া হতে পারে। আমরা অনেকের ক্ষেত্রেই দেখি অত্যাধিক পরিমাণে ফ্যাট জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করছেন, কিন্তু তারা আসলে জানেনই না যে অত্যাধিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার আমাদের শারীরিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, কিন্তু আপনার শারীরিক বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ আপনার যদি শারীরিকভাবে শুষ্কতা থাকে বা ডিহাইড্রেশন জনিত জটিলতা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। খাদ্য তালিকায় মৌসুমি ফলমূল অন্তর্ভুক্ত করতে হবে, কারণ মৌসুমি ফলমূল থেকে আমরা ভিটামিন ও মিনারেলস কিন্তু তুলনামূলকভাবে বেশি পেয়ে যাই। এই ভিটামিন মিনারেলসগুলো আপনার চুল পড়ার সমস্যাকে কিছুটা হলেও মিনিমাইজ করতে সাহায্য করবে, চুলের গোড়াকে মজবুত রাখতে সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই শীতের সময়ে চুলে খুশকিজনিত বিভিন্ন সমস্যা দেখা যায়, চুল সঠিকভাবে পরিষ্কার করেন না। চুলের যত্ন নেওয়ার জন্য তারা শুধুমাত্র শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করেন, কিন্তু সঠিকভাবে তেল প্রয়োগ করেন না। এই জনিত বা এই জাতীয় সমস্যার জন্য কিন্তু তাদের চুল পড়ার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। সেজন্য খাবার তালিকা সংশোধন করার পাশাপাশি অবশ্যই নিজেকে শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, চুলকে রাখতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে কিন্তু আপনার ডায়েট চলাকালীন সময়ে চুল পড়া জনিত সমস্যা একেবারেই দেখা যাবে না। যখন আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাদ্য তালিকা প্রণয়ন করে আপনার ডায়েটটাকে মডিফাই করে নেবেন, তখন কিন্তু আপনার চুল পড়া জাতীয় সমস্যা দেখা যাবে না। খাদ্য তালিকায় 6টি পুষ্টির উপাদানই কতটুকুভাবে বন্টন করতে হবে সেই বিষয়টিও অবশ্যই মাথায় রেখেই আপনার খাদ্য তালিকা প্রণয়ন করতে হবে। আশা করি এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলেই কিন্তু আপনি ডায়েট চলাকালীন সময়ে চুল পড়া জনিত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে একটি প্রশ্ন রাখছি, সেটি হচ্ছে হেয়ার গ্রোথ তো আসলে এক একজনের এক এক রকম, তো এটির একটা কোয়ারিজ কিন্তু পেশেন্টদের মধ্যে থাকে যে আসলে আমার বন্ধুর চুল হয়তো অনেক পড়ছে এবং বাড়ছে, কিন্তু আমার সেই তুলনায় হারটি একই রকম না। তো এই হেয়ার গ্রোথ সম্পর্কে যদি একটু জানাতেন। হেয়ার যে গ্রোথ মানে হেয়ারের বৃদ্ধি, চুলের লেন্থ বৃদ্ধি, এটি কিন্তু নির্ভরশীল জেনেটিক, তার এইজ, তার রেস। এক এক জায়গায় এক এক ধরনের চুলের বৃদ্ধি হয়। যেমন আমরা বাঙালি, আমাদের 8 ইঞ্চির মতো চুল প্রতি বছরে বৃদ্ধি হয়। যারা আফ্রিকান তাদের হয়তো 3 ইঞ্চেস, এবং যারা ইউরোপিয়ান বা আমেরিকান তাদের হচ্ছে 6 ইঞ্চেস চুল হচ্ছে প্রতি বছরে বৃদ্ধি হয়। তো সেক্ষেত্রে আর একটা গ্রোথ ফেজ থাকে, এটাকে আমরা এনার্জেন ফেজ বলি, এবং সেটি 2 বছর থেকে 7 বছর। যার ফেজটি যতদিন তার গ্রোথ রেটটাও কিন্তু সেরকম। সুতরাং আমি খুব বেশি হেয়ার স্ট্রেটনার ব্যবহার করে বা চুলের বেশি যত্ন করে আমি যে চুলের বৃদ্ধিটা একটু বাড়িয়ে ফেলবো তা না, এটির একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল চুলের অ্যান্টি এজিং নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে।
প্যানিক ডিসঅর্ডার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এটা একটা মনোরোগ। মনোরোগের দুইটা বড় ক্লাসিফিকেশন আছে, একটা হলো মাইনর মেন্টাল ডিসঅর্ডার, একটা মেজর। আচ্ছা। একটা গুরুতর, একটা কম গুরুতর। কম গুরুতর যেটা সেটা নিউরোটিক ডিসঅর্ডারও বলে। ওকে। তো সেটার মধ্যে একটা হলো প্যানিক ডিসঅর্ডার। এটা একটা উদ্বিগ্নতা জনিত সমস্যা, অ্যাংজাইটি ডিসঅর্ডারসের মধ্যে পড়ে। তো এইটা আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো একটা শুধু শব্দ দিয়ে, একটা না, তিনটা শব্দ, অ্যাকিউট এপিসোডিক অ্যাংজাইটি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।